আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটার নাম হচ্ছে রাওমিং বা ট্রায়াল ব্যালেন্স। এই রাওমিং বিষয়টা নবম দশম শ্রেণী থেকে একদম হায়ার স্টাডি পর্যন্ত অনেক যে সময় আপনাকে করতে হয়, এবং স্কুলের বাচ্চাদের কিংবা হচ্ছে কলেজের বাচ্চাদের জন্য এটা খুব জনপ্রিয় একটা টপিক। তো আজকে আমি চেষ্টা করব রাওমিংয়ের কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং আমরা রাওমিং করতে কি কি ভুল করি একদম ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব ভুল সংশোধনী কিছু রাওমিং সহ সলভ করার। তবে আজকের ক্লাসটা হচ্ছে বেসিক রাওমিং এর উপর, ভুল নিয়ে আরো বিস্তারিত আমরা আরো ক্লাস নেব, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমত রাওমিং কি জিনিস আমরা বলি, গাণিতিক সূত্রতা যাচাই করার একটা পদ্ধতি। এখন গাণিতিক সূত্রতা যাচাই কেন প্রয়োজন? দেখেন, আপনি আহ, পরীক্ষায় দিবেন, পরীক্ষার আগে আপনি কি করতেছেন, আপনার সবকিছু আছে কিনা, নোট টোট আছে কিনা একটু যাচাই বাছাই করেন যখন রুটিন। তো এইগুলো করতে গিয়ে দেখেন আপনার মিসিং কিছু জিনিস থাকে, ঠিক আছে? এটা আপনি বন্ধু থেকে কারেকশন করে আবার যাচাই করেন সবকিছু আছে কিনা। প্রতিষ্ঠানেও এরকম আর্থিক বিবরণী তৈরির পূর্বে আপনার রাওমিং প্রস্তুত করে, এবং রাওমিং প্রস্তুত করে সে দেখে যে তার কোনো হিসাবের গরমিল আছে কিনা, কোনো হিসাবে বেশি করা হয়েছে, ডেবিট করা হয়েছে কিনা। বা আমরা তো হিসাবে জ্ঞান নিয়ে কাজ করি, এখানে আমি দেখাবো যে রাওমিং তিন ধরনের পদ্ধতিতে আমরা অ্যানালিসিস করতে পারি। তো হিসাবের এই জ্যারগুলোর মধ্যে কোনোটা ভুল হয়েছে কিনা, কোনোটা জাবেদায় ভুল হয়েছে কিনা, কোনোটা খুঁটিয়ানে ভুল হয়েছে কিনা, এই বিষয়গুলো আইডেন্টিফাই করার জন্য রাওমিংটা প্রথমত করে। এখন রাওমিংয়ের কিছু দুর্বলতা আছে। দুর্বলতা মানে হচ্ছে রাওমিং এগুলো আইডেন্টিফাই করতে পারে না। যেমন রাওমিং এ কিন্তু দুই তরফা রাখিলার ভুল বা উভয় পাশের ভুল রাওমিং ধরতে পারে না, কিন্তু রাওমিং এ মিলে যায়। রাওমিং ভুল হলে বলে যে না মিললে, দুই পাশ যখন মিলবে না তখন আমরা বলি, অনেক হিসাব আসলে বলি এর রাওমিংটাতে ভুল আছে কিছু জিনিস। কিন্তু দুই পাশে যদি ভুলটাকা সত্য মিলে যায় তখন এটা রাওমিং এর একটি দুর্বলতা, ঠিক আছে? তো একটা হিসাব চক্র এই জন্য প্রথমত সে ধরতে পারার জন্য প্রথমত একবার রাওমিং করে, রাওমিং করার পরে দেখে যে ও অনেক কিছু মিসিং আছে, এগুলো সমন্বয় রাখি লাগে, আবার সমন্বিত রাওমিং করে, দুইবার হইলো, ঠিক আছে? এরপর হিসাব করার পর আতিকলিকের করবে, আবার সমাপনী পরবর্তী রাওমিং করে। তাহলে পুরো একটা হিসাব চক্রে কয়বার রাওমিং প্রস্তুত করা হয়? তিনবার রাওমিং প্রস্তুত করা হয়। বুঝতে পারতেছেন রাওমিং একটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? আসেন আমরা শুরু করি। যদি বা 19 এর হিসাব চক্রে সমন্বিত রাওমিং কতটা উল্লেখ নেই, ওই জায়গায় কার্যপদ্ধতি উল্লেখ আছে দেখবেন, ঠিক আছে? যদিও বা কার্যপদ্ধতি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, কার্যপদ্ধতি একটা হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, প্রস্তুত না করলেও চায়, কিন্তু সমন্বিত রাওমিং প্রস্তুত করতে হয়। এবং এগুলো রাওমিং, সমন্বিত রাওমিং, সমাপনী দাখিলা, সমন্বয় দাখিলা, এগুলো সব ওই কার্যপদ্ধতির একটি কি অংশ। তাহলে রাওমিং আমরা কি করি? রাওমিং এর মূলত হচ্ছে খতিয়ানের জ্যারগুলো নিয়ে আমরা বসাই, খতিয়ানের অনলি জ্যার লিখছি। তো এই রাওমিংটা আমরা তিন ভাবে প্রস্তুত করি। তিন ভাবে প্রস্তুতের একটা প্রস্তুত পদ্ধতি নিয়ে মূলত এখানে বলা হয়েছে, যে হিসাবে জ্যারগুলো নিয়ে যে গাণিতিক সূত্রতে যাচাই করা হয় তার নাম হচ্ছে কি? রাওমিং। কিন্তু রাওমিং এর আরো দুইটা পদ্ধতি আছে, কিন্তু এগুলো অজনপ্রিয় পদ্ধতি, তেমন একটা প্রচলিত নয় বিধায় আমরা এই সম্পর্কে অনেক অবগত নয়, ঠিক আছে? আমি বলবো নিচে স্লাইডে চলে যাব। আসেন, রাওমিং প্রস্তুত করার সাধারণত তিনটি পদ্ধতি আছে। একটা হচ্ছে মোট যোগফলের রাওমিং, মোট অঙ্কের রাওমিং। আচ্ছা, মোট অঙ্কের রাওমিং বা মোট যোগফলের রাওমিংটা কিভাবে কাজ করে? খতিয়ানে আমরা কি করি? ধরেন একটা নগদান হিসাবের খতিয়ানে ডেবিট পাশে আছে 1,00,000 টাকা, ক্রেডিট পাশে আছে 30,000 টাকা বা 70,000 টাকা। তো আপনার অবশিষ্ট ব্যালেন্স কত? 30,000। ওটা নিয়ে তো আমরা রাওমিং করি, কিন্তু মোট যোগফলের রাওমিং বলতেছে এইভাবে করা যাবে না। ডেবিট পাশে 60,000 টাকায়, মানে একটা নগদান কলামে নগদানের পাশে ডেবিট ক্রেডিট দুইটা ঘর থাকবে, হ্যাঁ? তো নগদানের এদিকে 1,00,000 লিখতে হবে, এদিকে 70,000 লিখতে হবে, মানে দুইটাকেই আমরা লিখবো। এটাকেই বলা হয় মোট যোগফলের রাওমিং। বুঝতে পেরেছি? দেখেন, যে পদ্ধতিতে প্রতিটি খতিয়ান বা লেজার অ্যাকাউন্টে ডেবিট পাশের মোট যোগফল এবং ক্রেডিট পাশের মোট যোগফল সরাসরি রাওমিংয়ে বসানো হয়। এমনি তো রাওমিংয়ে বসাই হচ্ছে নগদ ডেবিট, সব ডেবিট আদৌ ক্রেডিট, এভাবে মানে যার সাধারণ স্বাভাবিক জের যেটা সে অনুসারে বসায়।
কিন্তু মোট যোগফলের আমিলা বলতেছে না, স্বাভাবিক জানে না, ডেবিটে যা থাকবে তা বলবে, ক্রেডিটে যা থাকবে তা বলবে। ঠিক আছে, তো দুইবার করে করে বুঝবে। ওকে, ওরা এখানে একটা উদাহরণ লিখে দিয়েছি আমরা, যে ক্রেডিট পাশে এদিকে 50 এদিকে 30 বলছে, দুই পাশের পার্থক্য এখানে বসানো ইউজ করা হয় না। তাহলে কি আসতে পারে, কোন রামিলের কোন পদ্ধতিতে দুই পাশে অ্যামাউন্ট বসে, কিংবা কোন পদ্ধতিতে হিসাবের জের আসে না। উত্তর হতে পারে কি, মোট যোগফলের রামিল, মোট অঙ্কের রামিল, মোট বা টোটাল ট্রায়াল ব্যালেন্স। ক্লিয়ার, মনে থাকবে এই পদ্ধতিটা। আশা করি অনেকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে না, জানার জন্য আলোচনা করা উচিত। ঠিক আছে, আসেন এর পরবর্তীতে আমরা যাব যেটা জনপ্রিয় পদ্ধতি, যেটা আমরা সবসময় করি, ছোটবেলা থেকে আমরা যে রামিনকে চিনে আসছি, এর রামিনকে আমরা চিনে আসছি। কি করি, এখানে জের সমূহ নিয়ে রামিন করি, উদ্বৃত্ত নিয়ে রামিন করি। অর্থাৎ আমরা খতিয়ানের যে ব্যালেন্স থাকে, এই ব্যালেন্স গুলো নিয়ে রামিনটা প্রস্তুত করি। তো দেখেন, এটি সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। এখানে প্রতিটি খতিয়ানের ডেবিট ক্রেডিট পাশের বিয়োগফল বা জের ব্যালেন্স ব্যবহার করে, অর্থাৎ ব্যালেন্স সিডি যেটা নিয়ে আর কি। হ্যাঁ, একটু অফ করে। তো এখানে দেখা যাচ্ছে, দেখেন 50 থেকে 30,000 বা 1 লাখ থেকে 70,000 বাদ দিয়ে যে 30,000 থাকে সেটা নিয়ে রামিল প্রস্তুত করা হবে। সাধারণত যে সমূহ রামিল প্রস্তুত করা হয়ে থাকে এই পদ্ধতিতে আমরা প্রস্তুত করি। তো এরপরে আসি আমরা 3 নাম্বার যে পদ্ধতিটা আমাদের, সেটা হচ্ছে মোট যোগফল ও জের সমূহের মিশ্র রামিল বলা হয়। মানে দুইটাই এখানে থাকে। এটা দেখতে অনেকটা হচ্ছে চলমান জের ছকের মতো। চলমান জের ছকে আমরা কি করি, যে ব্যালেন্সের ঘরও থাকে, আবার হচ্ছে মোট টাকা লেখারও ঘর থাকে। এখানেও সেম কাজটা হয়। এই যে ধরেন নগদ লিখেছি, আরেকটা আবার ব্যালেন্স থাকবে। এই অংশটুকু আস্তে আস্তে দেখো তো, আসে আসবে। ওকে, দেখেন 1 লক্ষ থেকে 70,000 চলে গেলে কত থাকতেছে, 30,000 টাকা। তাহলে একসাথে একসাথে মোট টাকাও বসতেছে, আবার হচ্ছে কি ব্যালেন্সটাও বসতেছে। আবার মনে করেন পাওনাদার পাওনাদার সৃষ্টি হয়েছিল ধরেন 70,000 টাকা, পাওনাদারকে পরিশোধ করেছি 60,000 টাকা, তাহলে পাওনাদার অবশিষ্ট আছে 10,000 টাকা। ঠিক আছে, মানে এভাবে মূলত আসবে। এটি প্রথম দুটি পদ্ধতির মিশ্র। এখানে রামিনের ছকে মোট 4টি টাকার কলাম থাকবে, দুটি মোট যোগফলের, দুটি জেরের। ম্যাথ একই, ম্যাথটা দিচ্ছে একই নগদান হিসাবে যে রামেলে এমন ভাবে বুঝবে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে আমরা কয়টা পদ্ধতি শিখলাম, একটা হচ্ছে মোট যোগফলের রামিল, একটা হচ্ছে জেরের রামিল, আরেকটা হচ্ছে মোট যোগফল এবং জেরের মিশ্র যে রামিল। মনে থাকবে ইনশাআল্লাহ। তো এখন থেকে কেউ যদি প্রস্তুত বলে যে রামিলের প্রস্তুতের পদ্ধতি কয়টা, এটা নিয়ে ইনশাআল্লাহ কিছু বলতে পারবেন। চলেন আমরা এবার প্রথম পেজে ফিরে যাই। আচ্ছা, তাহলে রামিল কি জিনিস? আচ্ছা, হিসাবটা হচ্ছে ডেবিট ক্রেডিটের উদ্বৃত্ত গাণিতিক সমতা যাচাই এবং চূড়ান্ত হিসাবে বা আর্থিক গণিত প্রস্তুতকরণে সাহায্য করার উদ্দেশ্যে সাধারণ খতিয়ানের সংরক্ষিত হিসাব সমূহে শিরোনাম বা জের নিয়ে প্রস্তুতকৃত তালিকাকে রামিল বলা হয়। তো আমরা বলতেছিলাম আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষার আগে আপনি সবকিছু যাচাই বাছাই করতেছেন। তো পরীক্ষাটা আসলে কি, আর্থিক বিবরণী। তো আমাদের মূল হিসাবে প্রধান উদ্দেশ্যটা হচ্ছে আর্থিক গণিত প্রস্তুতকরণ বা তথ্য সরবরাহ বা কমিউনিকেশন বা যোগাযোগ। এটা আমরা করি চূড়ান্ত হিসাব এগুলো প্রস্তুতের মাধ্যমে। তো এটা প্রস্তুতের জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে রাম। উদ্দীপক হিসেবে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে কি, রাম। রামিং তো অঙ্ক করতে হয়, আবার আমরা দুইটা সৃজনশীলে কিন্তু উদ্দীপক হিসেবে পাই। তো রামিংয়ের মাধ্যমে হিসাব সময় নির্দিষ্ট তারিখে সর্বশেষ ব্যালেন্স জানা যায়। এটা যে কোনো নির্দিষ্ট তারিখেই আমরা প্রস্তুত করি। হ্যাঁ, যে কোনো সময় বৃদ্ধির জন্য প্রস্তুত করা হয়। ট্রায়াল ব্যালেন্স সরাসরি টেয়ার এবং ল্যাটিভ বিলংস শব্দ থেকে আসছে। এটার অর্থ হচ্ছে দুই পাল্লা বিশিষ্ট মাপযন্ত্র। এটা এমসিকিউ এর জন্য একটু গুরুত্বপূর্ণ। 3বার প্রস্তুত করে, এটা আমি শুরুতেই বলেছিলাম। একটা অসমন্বিত রামিল, এটা হচ্ছে 4 নাম্বার ধাপ। যে প্রশ্ন আসে এসএসসির ক্ষেত্রে, এইচএসসির ক্ষেত্রে অনেক সময় আসে যে হিসাব চক্রের কত নাম্বার ধাপ, কোনটি কত নাম্বার ধাপ। তো সমন্বিত রামিল হচ্ছে 4 নাম্বার ধাপ।
অসমন্বিত রামিল, সমন্বিত রামিল হচ্ছে 6 নাম্বার ধাপ, সমাপন পরবর্তী রামিল হচ্ছে 9 নাম্বার ধাপ। সমাপন পরবর্তী রামিল আর একটা নাম হচ্ছে হিসাব পরবর্তী রামিল। হিসাব পরবর্তী রামিল, হিসাব পরবর্তী বলতে আর্থিক গণিত প্রস্তুতের পরে এটাই করি। ঠিক আছে, তো আমরা এটাকে বলি এরকম যে তুমি পরীক্ষা দিবা তার আগে রিভিশনের জন্য সব আছে কিনা দেখো একবার, না থাকলে বন্ধু থেকে নিয়ে নেওয়ার পরে আবার তুমি যাচাই করো যে তোমার সবকিছু আছে কিনা, 2বার অলরেডি যাচাই করে ফেলছো। পরীক্ষা তুমি যখন শেষ করো 5 মিনিট বা 10 মিনিট হাতে টাইম থাকলে তুমি আরেকবার খাতাটা রিভিশন করো। অর্থাৎ যতবার রামিল করা হয়, রামিল করে গাণিতিক সূত্রতা থেকে যাচাই করার জন্য তুমি প্রতিষ্ঠানের সকল হিসাব ঠিক আছে কি নেই, বা কোনো হিসাব ভুল হয়েছে কিনা, এখনো কোনো হিসাবকে উদ্ঘাটন করা যাবে কিনা বলে। ঠিক আছে, তো আশা করি এই রামিলে এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এবার আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে রামিলের যে বিবেচ্য বিষয়গুলো আছে, যে রামিলে কোন জিনিস আসে, কোন জিনিস রামিলে আসে না, এইটা খুব ভালো করে আমরা একটু বুঝার চেষ্টা করব, যেখানে সমন্বিত করা একটা খুব বড় একটা ফ্যাক্টর। চলেন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ওকে, যে সকল যখন ব্যাপার রামিলে অন্তর্ভুক্ত হবে না, আমরা একটু নোট করব, এই অংশটিকে একটু নোট করব অবশ্যই। একটু সরে যাই। দেখেন, রামিলে যে সকল দফা আসে না, রামিলে কোন কোন দফা আসে না আমরা যদি একটু অ্যানালাইসিস করি। প্রথমত সমন্বিত ক্রয়ের বিষয়টা অনেকে ভুল করে, কেন আসে কেন আসে না, আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করি। ওই লাইনটা একটু দাও, একটু বুঝাচ্ছি। প্রারম্ভিক মজুদ ক্রয় ইকুয়াল টু বিক্রয়যোগ্য পণ্য, বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ ইকুয়াল টু সমন্বিত ক্রয়। দেখেন সূত্রটা এটাই, তাই না? এটাতে আমরা পাশাপাশি লিখেছি আর কি। একটা জিনিস লক্ষ্য করেন, আমি একটু কলমের একটা উদাহরণ দিতে পারি। এই যে ধরেন সামনে আপনার পরীক্ষা বা বছর শুরু হয়েছে, আপনার কাছে কলম আছে হচ্ছে এই মুহূর্তে 8টা, আপনার বাবা আপনার জন্য আরো 12টি কলম নিয়ে এসেছে। এখন দেখেন আপনার কাছে ইউজ করার মতো কলম আছে কয়টা? 20টা। ঠিক আছে, এখন আপনি পরীক্ষা দিয়ে আসলেন, সব পরীক্ষা শেষ হইলো, যে পরীক্ষা শেষ হয়ে সব পরীক্ষায় ব্যাগের মধ্যে দেখলেন আপনার আরো 4টা কলম রয়ে গেছে, 4টি কলম রয়ে গেছে। তার মানে আপনি ইউজ করছেন কয়টা? 16টি কলম। আপনি ইউজ করছেন কয়টা? 16টি কলম, তাই নয় কি? আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করেন তো, 8 এবং হচ্ছে 12, এই দুইটার যোগফল কত? 20। এবং 4 এবং 16, এই দুইটার যোগফল কত? 20। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রারম্ভিক মজুদ আর ক্রয়ের যোগফল যা সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুদ পণ্যের যোগফলতা। প্রারম্ভিক মজুদ আর ক্রয়ের যোগফল যা সমাপনী মজুদ এবং সমন্বিত ক্রয়ের যোগফল তা। তার মানে হচ্ছে আমরা মূলত রামিলে মোট পণ্যটাকে দেখাই যেটা আমরা বিক্রয়যোগ্য আমাদের জন্য। তো এই জন্য আমরা দেখবেন যে কোনো একটা পক্ষকে আমরা রামিলে অন্তর্ভুক্ত করি, হ্যাঁ হয়তো বা কালো পক্ষকে অন্তর্ভুক্ত করি, নাহলে লাল পক্ষকে অন্তর্ভুক্ত করি, তাই তো? তো প্রারম্ভিক মজুদ আর ক্রয় যোগ করলেই আমরা 20 জন পেয়ে যাচ্ছি, কিংবা সমন্বিত ক্রয় সমাপনী মজুদকে উল্টা দিকে যান না, যোগ করলেই 20 জন পেয়ে যাচ্ছেন। এখন আপনি আমাকে বলেন প্রারম্ভিক মজুদ আর ক্রয়ের সাথে যদি সমাপনী নিয়ে আসি, তাহলে এটা কি সঠিক জেডটা কি আমাকে দেখাবে? দেখাবে না তো। আবার আমি যদি প্রারম্ভিকের জায়গায় সমাপনী লিখি, কিংবা সমাপনীর জায়গায় এক্ষেত্রে সমাপনীর জায়গায় ক্রয় নিই, মানে আমি যদি দুই পক্ষের থেকে দুইজনকে নিই বা মিস করি, বা একাধিক জনকে নিই, তখন কি জিনিসটা আমার মিলবে? মিলবে না। তাই আমাদের মাথায় রাখতে হবে যে কোনো আমার এক পক্ষকে কাউন্ট করতে হবে।
তাহলে এক পক্ষ কি হয় প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়কে কাউন্ট করব, না হয় হচ্ছে সমাপনী মজুদ সমন্বিত ক্রয়কে কাউন্ট করব। ক্লিয়ার বিষয়টা? এখন আসেন, আপনার ভুল হবে কখন? ভুল হয় ক্রয় নাই প্রশ্নে। প্রশ্নে আছে অনলি প্রারম্ভিক মজুদ পণ্য আছে, অনলি সমাপনী মজুদ পণ্য আছে। ঠিক আছে, কি বললাম? প্রারম্ভিক মজুদ পণ্য আছে, সমাপনী মজুদ পণ্য আছে। তখন গিয়ে কি হয় যে কোনটা নিব স্যার? দুইটাই তো একটা একটা আছে। দেখেন, প্রারম্ভিক মজুদের একটা অংশই তো সমাপনী মজুদ, তাই না? আপনার প্রারম্ভিক যে ছিল সেটা দিয়ে আপনার কাজ হয়ে গেছে, তাই সমাপনী মজুদ যা যে অংশটা রয়ে গেছে প্রতিষ্ঠানে সেটা আসলে প্রারম্ভিক মজুদেরই একটা ক্ষুদ্র অংশ। তাই এক্ষেত্রে প্রারম্ভিক মজুদটা বড়ই হবে, তো আমরা প্রারম্ভিক মজুদকেই নিই। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি তাহলে সমন্বিত ক্রয় আর সমাপনী মজুদ একই সংসারের মানুষ, তাই তো? ওরা হচ্ছে এক সংসারের মানুষ, আর প্রারম্ভিক মজুদ আর ক্রয় হচ্ছে আরেক সংসারের মানুষ। প্রশ্নে আমাকে সমন্বিত ক্রয় দেওয়া আছে, তাহলে উত্তর হিসেবে আমরা সমাপনী মজুদকে কাউন্ট করি। তাহলে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে, প্রারম্ভিক মজুদকে কাউন্ট করি। এখন প্রশ্নে আমাকে কতে বলা হয় সমন্বিত ক্রয় প্রস্তুত করে। কি প্রস্তুত করা যায়? সমন্বিত ক্রয় প্রস্তুত করো। তাহলে আমরা অবশ্যই এইভাবে একটা ম্যাথ করব। খতে গিয়ে বলা হচ্ছে সমন্বিত ক্রয়কে অন্তর্ভুক্ত করে রাও মিল প্রস্তুত করো। সমন্বিত ক্রয়কে অন্তর্ভুক্ত করে রাও মিল প্রস্তুত করো, সে কিন্তু উদ্দীপকে নাই। তাহলে যেহেতু সমন্বিত ক্রয়কে অন্তর্ভুক্ত করতে বলছে প্রশ্নকর্তা, তাহলে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। তখন গিয়ে আমার কাছে 4 জনই আছে, সমন্বিত ক্রয় সমাপনী মজুদকে আমরা নিব। নরমালি আপনি 3 জন থাকে, এক্ষেত্রে 4 জনই আছে, যেহেতু সমন্বিত ক্রয়কে অলরেডি নির্ণয় করে ফেলছি আমরা। তো আপনারা তখন একটু বুঝে যে সমন্বিত ক্রয়কে আনতে বলছে, হ্যাঁ আনতে বলছে, তাহলে সমন্বিত ক্রয় সমাপনী মজুদ যোগ করে বসিয়ে দিব। তখন আর প্রারম্ভিক মজুদ আর ক্রয় আসবে না, কারণ ওদেরকে তো অন্তর্ভুক্ত করে ফেলছি। ডাবল অন্তর্ভুক্ত করলে তো ডাবল হয়ে যাবে ব্যালেন্স, ঠিক না? তো সুতরাং আমরা বেসিক কনসেপ্টটা মনে রাখবো যে ভাই কি আসে কি আসে না, ব্যাপারটা এমন না। কেন আসে না এটাই ব্যাখ্যা। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে কেন আসে না আপনি ব্যাখ্যা করতে পারবেন, এবং আপনার মাথায় সেট হয়ে যাবে বিষয়টা। শুধু শুধু মুখস্থ করবেন না, প্রারম্ভিক মজুদ আসলে ক্রয় আসে না, অমুক হয়েছে তমুক হয়েছে, না। কেন? কারণটা কি? ঠিক আছে, কারণ সহ দেখবেন। তাহলে এখন যদি কোশ্চেন আপনাকে কখনো বিক্রয়যোগ্য পণ্য বলে, আশা করি আপনারা বের করতে পারবেন। ঠিক আছে, আমি বেশি আঁকলাম, এমনি তো লেখা সুন্দর না। ওকে, বুঝে গেছে? আমরা চার্ট দেখবো, আরো অনেক কিছু শিখবো। দেখো, এখন তাহলে আমরা বললাম সমপনী মজুদের বিষয়টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সমপনী সাধারণত রামিল আসে না, সমন্বিত করে ডেবিট থাকবে, সমপনী মজুদ করলে ডেবিট করবে। আসলে সমপনী মজুদ, সমন্বিত ক্রয়, প্রারম্ভিক মজুদ ক্রয় সবাই আসলে ডেবিট, এটা দিয়ে চিন্তা করার বিষয় না, কে আসবে কে আসবে না, সবাই কি ডেবিট। এবার আসি, খুব গুরুত্বপূর্ণ, সকল ধরনের চলতি সম্পদ এবং চলতি দায়ের ক্ষেত্রে প্রারম্ভিক জের কখনোই আসবে না। কোন জের কখনো আসবে না? প্রারম্ভিক জের কখনোই আসবে না। কেন প্রারম্ভিক জের আসে না? কারণ প্রারম্ভিক জের একটা অসমন্বিত জের, এটা বছরের শুরুতে ছিল, সারা বছর ধরে অনেক ট্রানজিশন হয়েছে না, নগদ টাকা আসছে গেছে, ব্যাংকে টাকা বাড়ছে কমছে, কিংবা দেনাদার বাড়ছে পরিশোধ করছি, সরি আদায় করছি, পাওনাদার বাড়ছে পরিশোধ করছি, এই ধরনের অনেক লেনদেন ঘটলো না, শত শত লেনদেন করতে পারে। তাই প্রারম্ভিক জের একটা থাকলেও মনে করেন যে নগদের একটা প্রারম্ভিক জের আছে, সমাপনী জের নাই, নিবই না। ঠিক আছে, সবসময় মাথায় রাখবো, বুঝার জন্য এই কথার উদাহরণটা দিলাম, সবসময় মাথায় রাখবো অলওয়েজ সমাপনী জেরটাই আসবে। তাহলে প্রারম্ভিক সকল চলতি সম্পদ মাথায় রাখবেন। সমাপনী মজুদ ব্যতীত কেন বলেছি বুঝাচ্ছি, এবং সকল চলতি দায় রা মিলে কখনো আসবে না। কোনটা আসতেছে না স্যার? প্রারম্ভিক। সমাপনী মজুদ ব্যতীত কেন বলেছি, মানে মজুদ পণ্য ব্যতীত, আসলে মজুদ পণ্য ঘাপলা আছে, তাই যে অনেকে প্রারম্ভিক মজুদকেও সমাপনী মজুদের মধ্যে সম্পদ মনে করে। প্রারম্ভিক মজুদ আসলে একটা ব্যয়, কারণ সমাপনী মজুদ সম্পদ, ও সম্পদ ও চলতি সম্পদে আসবে। হ্যাঁ, রাও মিলে না আসতে পারে, কিন্তু চলতি সম্পদ সে। আর প্রারম্ভিক মজুদ হচ্ছে কি? দায়। প্রারম্ভিক মজুদ কি? প্রারম্ভিক মজুদ হয়েছে, সরি দায় বলতেছি,
ব্যয়, প্রারম্ভিক মজুদ একটা খরচ, প্রারম্ভিক মজুদ একটা কি খরচ, ক্রয় খরচ এবং সমন্বিত ক্রয় খরচ। ঠিক আছে, মাথায় রাখবে ইনশাআল্লাহ। এই দুটো পয়েন্ট আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে আমাকে বলবেন। তো 3 নম্বর পয়েন্ট মণিহারি। মণিহারির কাজ মজুদ পণ্যের মতোই ধরে নেবেন, মণিহারির কাজ 100% মজুদ পণ্যের মতো। তবে হ্যাঁ, প্রশ্নে অব্যবহৃত মণিহারি আছে, রামিলা আনবো না, কিন্তু মণিহারির খরচও আছে, অব্যবহৃত অংশও আছে, তখন রামিলা আমরা আনবো। ঠিক আছে, এটা আমরা 3 নম্বরে দিয়ে দিচ্ছি। সম্ভাব্য দায় রামিলা কখনো আসে না, বিচারাধীন মামলা শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হইতে পারে, এটা সম্ভাব্য কোনো কিছু আমরা রামিলে আনবো না। ঠিক আছে, এর পরবর্তীতে খুব ইম্পর্টেন্ট কি যে জিনিস আমরা মনে রাখবো, ওখানে তো সতর্ক থাকবো। এখানে কিছু সূত্র দিয়েছি, কিছু কথার মধ্যে ভুল থাকে, মানে প্রশ্ন আমরা বুঝতে পারি না কি বুঝাচ্ছে। রামিলটা তো একদম ইজি জিনিস, কিন্তু ভুল হয় কিছু যখন আমরা বিভিন্ন সিনোনিম ওয়ার্ড গুলো পারি না। খুব গুরুত্বপূর্ণ সিনোনিম ওয়ার্ড গুলো, যেমন আপনি দেনাদার ছিলেন, আপনি প্রাপ্য হিসাব ছিলেন, কিন্তু আপনি পুস্তক ঋণ ছিলেন না। আরে পুস্তক ঋণ, ঋণ যেহেতু আছে এটা দায়। অনেকে এরকম বলে যে পুস্তক ঋণ, হ্যাঁ ঋণ যেহেতু আছে এটা কি দায়, ব্যাপারটা এমন না। পুস্তক ঋণ হচ্ছে দেনাদারের একটা সিনোনিম নেম। ঠিক আছে, সনাতন পদ্ধতিতে দেনাদারকে পুস্তক ঋণ হিসাবে ডাকা হয়। তাহলে দেনাদার যেহেতু সম্পদ, পুস্তক ঋণও সম্পদ হবে। ঠিক আছে, সুতরাং পুস্তক ঋণ ডাকলেও এটাকে ডেবিট পাশে বসবে। কোথায় বসবে স্যার? ডেবিট পাশে বসবে। তো ঋণ দেখলে লাফাবেন না। বিক্রয় খতিয়ানের যে, এটাও দেনাদারের একটি নাম, আর পাওনাদারের ক্ষেত্রে ক্রয় খতিয়ানের যে বলা হয়। ওকে, এবার সমন্বিত ক্রয় আমরা অলরেডি বুঝিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি একটু এখানে দিয়েছি কারণ হচ্ছে সমন্বিত ক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয় কিছু জায়গায় সিমিলার, কিন্তু কিছু জায়গায় পার্থক্য আছে। বিক্রিত পণ্যের ব্যয় একটা বড় বিষয়, সমন্বিত ক্রয় তার অংশ মাত্র। তো বিক্রিত পণ্যের ব্যয় বাড়তি কি থাকে? বাড়তি প্রত্যক্ষ খরচ থাকে, যেমন আপনার মজুরি থাকতে পারে, আমদানি শুল্ক থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার জাহাজ ভাড়া থাকতে পারে, ডক চার্জ থাকতে পারে, বিস্তারিত বিষয় বলে দিয়ে থাকবে। তো এখানে বলেছি যে ক্রয় সংক্রান্ত খরচগুলো আসবে সমন্বিত ক্রয়ে, ক্রয় ফেরত আসতে পারে, ক্রয় বার্তা আসতে পারে। ঠিক আছে, ক্রয় সংক্রান্ত খরচ আসবে কোথায়? সমন্বিত ক্রয়ে। কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে ক্রয় সংক্রান্ত খরচটা আসবে, তার সাথে প্রত্যক্ষ খরচটাও আসবে। কি আসবে স্যার? প্রত্যক্ষ খরচটাও আসবে। ঠিক আছে, যথারীতি দুই জায়গা থেকে সমাপনী মজুদকে আমরা বাদ দিব। ঠিক আছে, কারণ সঠিক খরচটাকে বের করতে হলে সমাপনী মজুদকে আমার বাদ দিতে হবে। এরপরে শুধু কমিশন আছে, তাহলে এটা কি বুঝাবে? প্রদত্ত কমিশন। শুধু বার্তা আছে, কি বুঝাবে? প্রদত্ত বার্তা। ঠিক আছে, প্রাপ্ত না। আর শুধু কমিশন, এগুলো তো প্রাপ্তও হতে পারে, প্রদত্ত হতে পারে। কেন তাহলে প্রদত্ত ধরবো? কারণ প্রতিষ্ঠান চাই যে খরচকে লিপিবদ্ধ করতে সম্ভাব্য, মানে এটা আয় মনে করে আপনি লিখে ফেলছেন, পরে দেখলেন যে এই কমিশনটা আপনার আয় না, এই বার্তাটা আপনার আয় না, তো প্রাপ্ত লিখে ফেলছেন, তো পরে গিয়ে আপনার লাভটাও বেশি হবে, আপনাকে ট্যাক্সও বেশি দিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনার এটা আয় ব্যয় হচ্ছে নাকি পরের বিষয়, আমি যদি ভুলও করে থাকি আর কি, যেভাবে প্রতিষ্ঠান করে। তো যেহেতু কমিশন, এটা ম্যাথের ক্ষেত্রে শুধু কমিশন লেখা আছে, এটা ব্যয় করবেন। শুধু বার্তা দেখা আছে, ব্যয় করবেন। আর শুল্ক, আমদানি শুল্ক, পরিবহন মানে ক্রয় পরিবহন। ঠিক আছে, আসেন পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখেন, মনে রাখতে হবে কিছু বিষয় রা মিলের এমসিকিউ এর জন্য আসে। এতক্ষণ যেগুলো বললাম এগুলো সিকিউ এমসিকিউ উভয়ের কাজে লাগে। এই টপিকটা অনলি এমসিকিউ তে খুব বেশি জনপ্রিয়। তো রা মিলের প্রয়োজনীয়তা কখন শেষ হয়, রা মিল কি করে, এগুলো আমি শুরুতেও অনেক কথা বললাম। তো কিছু জিনিস মনে রাখবো। মোশাররফ করিমের মতো দুইটা কথা না, অনেকগুলো কথা মনে রাখবেন। ঠিক আছে, রা মিলের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় চূড়ান্ত হিসাবের পরপর। চূড়ান্ত হিসাব মানে তৈরি করার পরপরই এটার প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়, সবকিছু আর্থিক গণিতে চলে আসছে, তাই না? আচ্ছা, খতিয়ান ও চূড়ান্ত হিসাবের মধ্যে সমন্বয় করে কে? রাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে,
এরপরে সাধারণত সমন্বয় আইটেম গুলো রামিলে পাওয়া যায় না, রামিলে থাকে না সমন্বয় আইটেম গুলো, যেগুলো করে নিট লাভ বা নিট ক্ষতি কখনোই রামিলে অন্তর্ভুক্ত হবে না, এটা গুরুত্বপূর্ণ। নিট লাভ নিট ক্ষতি কখনো রামিলে আসে না, কিন্তু প্রশ্নে যদি নিটাই দিয়ে দেয় তখন আই ব্যয় আর আসবে না, অর্থাৎ আই ব্যয় করে যদি নিটাইটা দিয়ে দেয়, হ্যাঁ, বা নিট ক্ষতি দিয়ে দিছে, তখন আর আই ব্যয় গুলো আসবে না, ওটা দিয়ে অঙ্কটা করবে। অনিশ্চিত হিসাবে যার যদি বড় হয়, চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে এটাকে বের করে নিতে হয় এবং এটার ব্যালেন্সটাকে জিরো করা হয়, ঠিক আছে। তো আমরা অনিশ্চিত হিসেবে একটা ক্ষতি মানে একটা ভুল সংশোধনের আমল যদি আসে, ওখানে খতিয়ান হিসেবে অনিশ্চিত হিসেবে ব্যালেন্স বা অনিশ্চিত হিসাব করতে দেয় আমাদের, মাথায় রাখবেন, ঠিক আছে। চলেন আমরা তাহলে একটা ম্যাথে যাই।